সাউন্ড অফ। এই রশিদটা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে জানালা লাগাতে এই রশিদটা বন্ধ করে এই লাইটটা এই ঘরটা বন্ধ করে এই ওয়ালেটটা থাক ওইটা বন্ধ করো এটা লাইটটা সামনে এটা রেফ্লেক্ট হচ্ছে না রিফ্লেক্ট এটা বন্ধ করে এটা বন্ধ ওইটা থাক এটা থাক বন্ধ রাখছি হ্যাঁ এটা বোর্ডে হবে স্যার এই লাইটটা তো আলো বন্ধ করে বোর্ডে স্যার আপনাকে সাইডে গেছে সমস্যা স্যার একদম ওইগুলো জ্বালাইলে পরে তোমার লাইটের আলো পড়তেছে না এখানে এখন ঠিক আছে স্যার ওই রডলার বোর্ডে স্যার লাইট বোর্ডে জ্বলে কোনো লাগা দেখা যাবে ইডিতে লাইট জ্বালাই দিলে স্যার বোর্ড ক্লিয়ার থাকে না বোর্ডে যে লাইটে পিছনেটা দেখতে হবে তাহলে আমরা আরবি স্ল্যাব ডিজাইন করতেছিলাম না আরবি স্ল্যাব বলতে বোঝাচ্ছে রেইনফোর্স ব্রিক রেইনফোর্স ব্রিক সেটা কেমন আমরা এই যে এটা মনে করো এটা একটা এটা আমাদের একটা ওয়াল এটা একটা সাপোর্ট দুইটা এই দুইটা সাপোর্ট এই সাপোর্টের এইখানে একটা স্ল্যাব আমরা করবো এক ফুট স্ল্যাব কারণ আমরা জানি এক ফুট স্ল্যাবের দৈর্ঘ্য পোস্টের ডাবলেরও বেশি তাই না এই বরাবর স্ল্যাবের লম্বা আর এদিকে তার প্রস্থ তাই তো এই প্রস্থ থেকে তার লম্বা দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি হয় এটা যদি 5 হয় তাহলে এটা 10 বা 10 এর বেশি হবে ঠিক আছে এটা 10 হয় তাহলে এটা 20 বা 20 এর বেশি হবে তখনই এক ফুটে হবে গত ক্লাসে আমরা দেখছিলাম যে রড কংক্রিট ব্যবহার করে কিভাবে আমরা স্ল্যাবটা ডিজাইন করছিলাম আর আজকে হচ্ছে ইট ব্যবহার করতে হবে তার মানে স্ল্যাবের ডিজাইন করতে গেলে স্প্যান হবে তার শর্ট তাই না শর্ট বরাবর যে দৈর্ঘ্যটা এটা হবে এটা স্প্যান কোনটা হবে এটা হবে না স্প্যান আমাদের যে ডিজাইন লেন্থ লাগবে সেটা স্ল্যাবের প্রস্থ বরাবর কারণ এখানে যদি আমরা একটা লোড চাপাই এই লোডটা তোমার এই সাপোর্ট এবং এই সাপোর্টে যাওয়ার আগেই এখানে যাবে না আমরা চিন্তা করি এরকম তাহলে এই লোডটা এই সাপোর্টটা তো অনেক দূরে আছে না কাছে আছে কি তোমার এই সাপোর্ট আর এই সাপোর্ট তাহলে তোমার ওই এখানে পৌঁছানোর আগে এই লোডটা এই দুই সাপোর্টে চলে যাবে তাহলে তোমার এইদিকে রড দিয়ে কোনো লাভ নাই আমাদের রড লাগবে হচ্ছে আড়াআড়ি কারণ এই লোডটা এই সাপোর্ট এবং এই সাপোর্টে যাবে হচ্ছে রডের মাধ্যমে বুঝতে পারছেন এই জন্য আমাদের মেন রড ব্যবহার করতে হবে শর্ট রেশিও শর্ট স্প্যান তাই তো সেটা আমরা আগে বলছিলাম এখন তাই যদি হয় তাহলে আমাদের ইট বলছে যে এরকম ইট দিতে হবে ইট এরকম সারি সারি আমরা ইট দেবো আর ইটের মাঝখান দিয়ে যে জায়গাটা থাকছে এটা বলছে তোমার আমরা ইট দিলাম এগুলো সব ব্রিক খাতায় ওঠাই পাবো তো তাহলে এই যে আমাদের ইট দিলাম এখন ইটের মিডিল দিয়ে রড যাবে রড প্রত্যেকটা ইটের মিডিল দিয়ে রড যাবে দুই ইটের মাঝখানে 5 সেন্টিমিটার পর্যন্ত ফাঁকা রাখা হয় মানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ফাঁকা রাখা হয় এই ফাঁকাটা আছে আমরা পরে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয় এই ফাঁকের গ্যাপের ভিতরে তোমার ঢালাই দিয়ে এটা বন্ধ হয়ে যাবে
এখানে যদি আমরা ঢালাই করি, ঢালাই করলে তাহলে কি হবে, এই ইট পাশাপাশি দুটো ইট ঢালাইয়ের সাথে লেগে যাবে এবং তার মাঝখানে রড থাকবে এবং নিচের লেয়ারে ইট থাকবে। ইটের উপরে আমার ফ্লোরের একদম ফ্লোর যেটা টপ, ফ্লোরের টপে পুরো জায়গায় ইটের উপর দিয়ে ঢালাই করে দেওয়া হয়। সেক্ষেত্রে 1-2 ইঞ্চি থিকনেসের অল্প থিকনেসের ঢালাই করা হয়। আর উপরে আমরা পুরোটাই ঢালাই হবে। আর নিচে যদি আমরা শাটারিং খুলি, শাটারিং খুললে পরে তোমার দেখবে যে এরকম ইট দেখা যাচ্ছে, ইট এবং ঢালাই লাইন স্পষ্ট দেখা যাবে বটমে। আর টপে তো আমরা এই গ্যাপের ভিতর ঢালাই করবোই, পাশাপাশি ইটের উপর দিয়েও আমরা অল্প থিকনেসের 1-2 ইঞ্চি থিকনেসের ঢালাই করে দেবো। টপ সারফেসটা পুরোটাই ঢালাই হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা 5 ইঞ্চি স্ল্যাবের ঢালাই করি বা 9.5 সেন্টিমিটার, 5 ইঞ্চি ঢালাই করলে পুরাটা যদি আমরা সিমেন্ট বালির ফ্লোর ব্যবহার করি, তাহলে এখানে বেশি কোয়া লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। আর ওই কোয়া যদি আমরা ব্যবহার না করে 50% ইট দিয়ে দিতে পারি, তাহলে আমার এখানে ঢালাইয়ের পরিমাণ কমে যাচ্ছে। ঢালাইয়ের পরিমাণ কমে গেলে সিমেন্ট বালির পরিমাণ কম লাগছে, সিমেন্ট বালির খরচটা কমে যাচ্ছে, লেবার খরচ বলো, ভাঙা বলো, তাই না, সব খরচ কমে যাচ্ছে। তাহলে নিচের লেয়ারে আমরা এরকম সারি সারি ইট বসাই নেব, বসায় নিয়ে এরপরে মাঝখানে রড দেবে মিস্ত্রি। আবার এই ডিরেকশনে দেবে হচ্ছে তোমার বাইন্ডার, এই ডিরেকশন যাবে কি আমার এইদিকেও রড যাবে, ঠিক আছে, এইদিকে রড যাবে কি তোমার টেম্পারেচার বা শিঙ্কেজ রড, তাই না, যেগুলো আছে টেম্পারেচার এবং শিঙ্কেজ। আর এই শর্ট ডিরেকশন হচ্ছে মেইন রড, এটা হচ্ছে আমাদের মেইন রড। এই মেইন রড এখানে এই রডের ব্যবধান হচ্ছে ফিক্সড, বুঝা গেছে, এই রডের ব্যবধান হচ্ছে ফিক্সড। আর আমরা জানি যে মশলা সহ একটা ইট হচ্ছে 12.5 সেন্টিমিটার, বুঝতে পারছি কিনা। একটা ইটের প্রস্থ, এটা আমরা যে ইট ব্যবহার করছি এটা হচ্ছে মশলা সহ এটা 12.5, এটা হচ্ছে 25 ধরলাম। একটা ইটের প্রস্থ এবং দৈর্ঘ্য, তাই তো। তাহলে আমাদের যদি 12.5 একটা ইট হয়, আর এই রডের সেন্টার কত হয় বললাম যে এটা তোমার 5, বললাম যে এটা 5 বা 5.5 যাবে, এটা বললাম মিলানোর জন্য 12.5 এটা বলি এটা 5। এই বাইরে যারা আছে তাহলে আমরা খেয়াল করো, আমরা এখানে দেখো তোমার এটা হচ্ছে ইট, এটা হচ্ছে 12.5, তাই না। আর একটা ইট এটা বলছি কত আমরা 5, তারপরে আরেকটা ইট আছে আমাদের 12.5, আরেকটা ইট আছে আমাদের 5। তাহলে আমাদের মেইনলি এই যে এখান থেকে এইটুকু, এই একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব এইটা না, তাহলে মাঝখানে আছে ইট আছে 12.5, আর এখানে আছে তোমার 2.5, আর এই পাশে আছে 5-এর মধ্যে 2.5, তাহলে 2.5 5 আর এখানে 12.5, তাহলে এই পাশে আছে 2.5, মাঝখানে 12.5 প্লাস এখানে 2.5, টোটাল কত আছে তোমার 17.5। রডের ব্যবধান হচ্ছে আমাদের ফিক্সড। এই ক্ষেত্রে আগের অঙ্কে ছিল কি আমার রডের ব্যবধান আমরা বের করতাম, এটা কম বেশি হতো ইচ্ছা মতো, কিন্তু এখানে রডের ব্যবধান ইচ্ছা মতো কম বেশি করা যাবে না। ব্যবধান ফিক্সড, ডায়া চেঞ্জ হবে, ব্যাস, রডের ব্যাস চেঞ্জ হবে। রডের ব্যাস 10-এ হয় 10 হবে, 12 হলে 12 হবে, 16 হলে 16 হবে, ঠিক আছে, সেটা ডায়া ভেরিয়েশন হবে। আগেরটাই ছিল রডের ডায়া ফিক্সড, ব্যবধান ভেরিয়েশন ছিল, তাই না। আর এখানে ডায়া তোমার ভেরিয়েবল, ব্যবধান হচ্ছে ফিক্সড। যখন টেম্পারেচার করতে যাবো তখন হচ্ছে এই বরাবর ইট হচ্ছে 25, এই 25 দেখছে না, 25 আমার এখানে 2.5, এখানে 2.5, মানে 5, মানে তখন এক রড থেকে আরেক রড কত হচ্ছে এই বরাবর 30। টেম্পারেচার রডের ব্যবধান হচ্ছে 30, আর মেইন রডের ব্যবধান হচ্ছে 17.5। এই আছে তোমার আরবি স্ল্যাবের আর শুধুমাত্র আরসিসি স্ল্যাব।
রেইনফোর্স সিমেন্ট কংক্রিট আর রেইনফোর্স ব্রিক স্ল্যাব, এই দুটো স্ল্যাবের মধ্যে বেসিক পার্থক্য। আমরা এখন একটা অঙ্ক করব, সেই অঙ্কের ইয়ে করে আমরা ডিজাইন ডাটা আমরা লিখি। আমরা নিলাম, আমরা যে এখানে একটা ইয়ে আঁকাইছি, আমাদের বললাম যে স্প্যানটা হচ্ছে 4 মিটার। একটা সাধারণভাবে স্থাপিত, এটা কি সিম্পল সাপোর্টেড স্থাপিত একটা স্ল্যাব ডিজাইন করো, আরবি স্ল্যাব ডিজাইন করো। অঙ্কটা হচ্ছে কি সাধারণভাবে স্থাপিত একটি আরবি স্ল্যাব ডিজাইন করবো, যার স্প্যান দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। বুঝতে পারছি? স্প্যান দৈর্ঘ্য 4 মিটার। এখন এর উপরে তোমার আমার ইয়ে লাইভ লোড আছে, সিলিং প্লাস্টার আছে, ফ্লোর ফিনিশ আছে, তাই না? ঝুলন্ত সিলিং, পার্টিশন ওয়াল, যে লোডগুলো আছে, ডিজাইন ডাটা কিন্তু আমার কি কি লাগবে? এখন হচ্ছে স্প্যান হচ্ছে 4 মিটার, রেফারেন্স টি আছে আমার 210 অথবা শুধু এফসি 94.5 অঙ্কটা যাবে। তারপরে তোমার আছে আমরা বললাম এম সমান 10, এটা ডাব্লিউ মেথডে ডিজাইন করব। এম সমান 10, আমরা লাইভ লোড বললাম হচ্ছে 200 কেজি পার মিটার স্কয়ার। তারপরে আমাদের বললাম যে তোমার পার্টিশন ওয়ালের জন্য 100 কেজি পার। তারপরে তোমার সিলিং প্লাস্টার, সিলিং প্লাস্টার হলো 50। ডেড লোড তো আসবেই সেল পয়েন্ট থেকে, ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, সিলিং প্লাস্টার বা ঝুলন্ত সিলিং, এরকম যাই হলো সেগুলো তোমার এখানে আসবে। ফ্লোর ফিনিশ, যেটা এর সাথে আসবে তোমার ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ আমরা দিলাম 150। এগুলো সবই আমরা আনুমানিক ধরে নিলাম। এই হচ্ছে আমাদের ডিজাইন ডাটা, এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। এখন হচ্ছে ডিজাইন লোড ধাপ 1। ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোড নির্ণয় করতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে স্ল্যাবের পুরুত্ব, তাই তো? স্ল্যাবের পুরুত্ব সাধারণভাবে স্থাপিত একটা স্ল্যাব হয়, তার পুরুত্ব ধরার একটা এসিআই কোডের একটা নিয়ম ছিল। কত সেটা? ঠিক আছে, L/25, ঠিক আছে কিনা? অর্থাৎ একটু প্রথমে দেখে দেখো। আমরা বলছি সাধারণভাবে স্থাপিত মিনিমাম হচ্ছে আমাদের L/25, আমাদের L ছিল 400। 4 মিটার মানে এটা হচ্ছে 4 মিটার। 400 ভাগ 25 করলে কত হয়? 16 সেন্টিমিটার। তাহলে আমাদের যা মিনিমাম তার থেকে অনেক বেশি আছে, তাই না? আমরা বলছিলাম যে 9 বা 10 এর নিচে দিলে ফেল করার সম্ভাবনা থাকবে। আমরা এখন অঙ্ক শুরু করতে পারি। এক নম্বর হচ্ছে
50% weight of তোমার কংক্রিট আর তোমার কংক্রিটটা ঢালাই করে দিতাম আমরা বলছি যে 50% আছে তোমার ঢালাই হবে আর 50% ইট যাবে এই 16 ভিতরে কি হবে অর্ধেক ইট আর অর্ধেক ঢালাই আর এখানে দৈর্ঘ্য প্রস্থ এই টোটাল যে ঘনত্ব যত ঘন সেফটি পাওয়া যাবে ঠিক আছে এটা তার অর্ধেক হবে ইট আর অর্ধেক হবে ঢালাই আমরা বলছিলাম যে এটা ডিজাইন করতে গেলে তোমার একটা 1 মিটারের একটা স্টিপ নিতে হবে তাই না ডিজাইনের প্রসিডিউর কি তোমাকে এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ডিজাইন করতে গেলে পুরো স্ল্যাব ডিজাইন করতে হয় না 1 মিটার 1 মিটার ধরে করতে হয় এই 1 মিটার এটা হচ্ছে বি তাই তো এটা হচ্ছে 1 মিটার 1 মিটারে তোমার হচ্ছে যে স্টিপ ধরে ডিজাইন করতে হয় তো আমরা 1 মিটার ধরে নিলাম তো দৈর্ঘ্য এই স্টিপের প্রস্থ 1 মিটার আর দৈর্ঘ্য আমরা 1 মিটার নেব বুঝতে পারছি আমরা এখান থেকে এটা নেব 1 মিটার এইটুক ছিল ডিজাইন করবো এখন এইটুক প্রস্থ 1 মিটার আবার দৈর্ঘ্য বরাবর 1 মিটার 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ কারণ আমার সকল লোড দিয়ে আছে বর্গ মিটারে তাই না মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত হয় বর্গ মিটার হবে না 1 হবে ঠিক আছে 1 বর্গ মিটার দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার প্রস্থ এটার গুণফল হচ্ছে 1 বর্গ মিটার তাহলে আমার লোড দিয়ে আছে সব প্রতি বর্গ মিটার তাই তো 1 বর্গ মিটারের লোডই কত সবগুলো 5 বর্গ মিটার ঠিক আছে তাহলে ওইটার সাথে আমার এটা মিল করে অঙ্ক করতে হবে তাহলে ওই লোডগুলো আমি সরাসরি কাজে লাগাতে পারবো তাই না হ্যাঁ হ্যাঁ বর্গ মিটারে তাহলে আমরা দিলাম 50% দিয়ে 1 ইনটু 50 মানে তোমার 50% 50 কে আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্ট কে করলাম 1 ইনটু 1 দৈর্ঘ্য প্রস্থ আর পুরুত্ব হচ্ছে 16 বাই 100 এটা আমরা মিটারে করছি সব এটা যদি কমপ্লিট কি তাহলে এটা হবে 2400 কত হয় এত কেজি মিটার দৈর্ঘ্য বরাবর যদি 1 মিটার যায় তাহলে লোড আসবে কত 192 কেজি কথাটা বোঝা যাচ্ছে এই দৈর্ঘ্য বরাবর যদি আমরা 1 মিটার নিই তাহলে লোড আসবে 192 কেজি যদি 4 মিটার নিই তাহলে 104 গুণ করলে হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা লিখলাম যে পার মিটার বর্গ মিটার আর হবে না কারণ আমরা 1 মিটার পর্যন্ত নিচ্ছি প্রতি মিটারে লেন্থ বরাবর 2 নম্বর আছে তোমার 50% ওয়েট অফ তোমার ব্রিক যদি হয় তাহলে 50% 1 ইনটু 16 ভাগ 100 ইনটু 1920 কেজি ব্রিকের ওয়েট ব্রিকের এখন পর্যন্ত কত 1920 না ঠিক আছে 151.6 কেজি এখন বাদ বাকি আমার কেজি পার মিটার এখন আমার আসবে লাইন লোড 3 নম্বর লাইন লোড 1 ইনটু আমার দৈর্ঘ্য 1 ইনটু 200 তাহলে এখানে 200 কেজি মিটার তারপরে পার্টিশন ওয়াল হচ্ছে 1 ইনটু 100
সিলিং প্লাস্টার 1 × 50 30 something আমরা এটা পেলাম 1 × 100 বর্গমিটার কিভাবে মিটার হচ্ছে সেটা বোঝা যাচ্ছে কারণ দৈর্ঘ্য বরাবর 1 মিটার বেশি দৈর্ঘ্য সাইন নিলে তখন এর সাথে সাইন গুণ করলে টোটাল তখন আর মিটার থাকবে না তখন পুরোটাই টোটাল হয়ে যাবে কত হয় 192 153 200 100 সব মিলে টোটাল কত ওমেগা 800 কেজি মিটার তাহলে দৈর্ঘ্য বরাবর যদি আমরা 1 মিটার আগাই তাহলে প্রতি বর্গমিটারে প্রতি মিটারে টোটাল লোড আসবে 845.6 কেজি তাহলে মোট টোটাল লোড W সমান ওমেগা ইনটু L 845.6 ইনটু 4 3,382.4 ঠিক আছে আমরা টোটাল লোড ক্যালকুলেশন করলাম যে আগে যেটা করেছি তার সাথে আমাদের এই যে এইটা পার্থক্য এইটা দুইটা আগে পুরোপুরি আমরা ধরে নিতাম এখন 50% আমরা দিচ্ছি তাহলে এখন এর পরে যেটা ধাপটা সমস্ত শেয়ার ফোর্স আমাদের ধাপ 2 যেটা সিম্পল সাপোর্টে তাহলে শেয়ারটা কি দুই সাপোর্টে অর্ধেক অর্ধেক নেবে তাই তো টোটাল লোডটা দুই সাপোর্টে অর্ধেক নেবে তাহলে ভি আছে তোমার W/2 W আছে 3,382.4 ভাগ 2 291 এত কেজি ধাপ 3 আছে আমাদের বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ হবে না যেহেতু ডাব্লিউ তো তখন ইমেজ দেওয়া তখন সর্বোচ্চ হবে এম তাহলে তোমার সাধারণভাবে স্থাপিত যদি হয় সেক্ষেত্রে এম কত হবে সূত্র WL/কত হবে WL/8 আমরা হচ্ছে আমাদের ছিল 3,382.4 আর এল ছিল আমাদের 4 আর 8 হ্যাঁ কোন করো পরে করছি আমরা এখানে বলো এখানে করো কোশ্চেন নাম্বার 2 কেজি মিটার 20 কেজি সেন্টিমিটার
এরপরে তোমার কার্যকরী গভীরতা নিরীক্ষা, তাই তো? এটা তোমার ধাপ। আমাদের বলছিলাম এর আগে গভীরতা 16, টোটাল উচ্চত, সেটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। চালু করছো? তাহলে আমরা এখন বলছি কার্যকরী গভীরতা নিরীক্ষা, এটা গভীরতা বের করে আমাকে চেক করতে হবে, এই জন্য আমার গভীরতা দরকার। সেক্ষেত্রে এটা ছিল ডি m by r e, m by r e, রেনটা আমরা জানি, বিটাও জানি, বি হচ্ছে আমাদের 100 আর আর এর মান বের করতে হবে। তাহলে আর ছিল আমাদের কি হাফ, এটা তো আমাদের মুখস্থ না, এখানে হাফ, এফ ছিল 94.5, এর মান তো 0.88 এরকম একটা আসে, এর মান 0.401 এরকম আসে, তাই না? তাহলে এগুলো আমরা যত আগে অনেকবার বের করছি, আমরা এখন আর বের করতেছি না। এরকম একটা মান ধরলে কত আসে এটা চেক করে নিব, যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করবো এখানে, ঠিক আছে? কত এটা 16 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ? তাহলে আমরা বি এর মান প্রস্থ 100 সেন্টিমিটার, মান বসাই, এখানে আমরা পাচ্ছি 16.120, আর এর মান হচ্ছে 16.63, আর বি এর মান হচ্ছে 100। এটা করলে আমাদের ডি কত আসে? 10.08। আমাদের হচ্ছে 10 ডি আসছে 10.08 ডি পাচ্ছি। আর আমরা প্রথমে যে ধরছিলাম কি গুরুত্ব 16 ছিল, তাই না? ওখান থেকে তোমার ডি কত হবে? ধাপ 1 এ যেটা আমরা পাই, ডি হচ্ছে 16 মাইনাস, এখানে কিন্তু রডের ব্যাস আমরা জানি না কত আসবে, ঠিক আছে? রডের ব্যাস এখানে বাদ দেওয়ার দরকার নেই, আগে যেমন রডের ব্যাস বাদ দিয়েছিলাম, তারপর কভারিং, এখানে সব মিলিয়ে আমরা 2.5 বাদ দিলাম, বুঝতে পারছি? রডের ব্যাস আমাদের চেঞ্জ হতে পারে, কারণ 10 ধরলে 10 নাও হতে পারে, ঠিক আছে? ধরা যাবে না, কারণ কি রডের ব্যাস আমি জানি না, কারণ 10-12 ডিজাইনে তো নাও হতে পারে, অন্যটাও লাগতে পারে, বুঝতে পারছি? কারণ আমার রডের ব্যাস হচ্ছে ভ্যারিয়েবল, ব্যবধান হচ্ছে ফিক্সড, বুঝতে পারছি? এই জন্য সরাসরি 2.5 ধরলে হবে। 2.5 ধরলে এটা কত আসে আমাদের? যেটা গ্রেটার দেন হচ্ছে আমার 10.08, এটা কি আছে আমাদের? আমরা যা আমাদের ডিজাইনে আমরা যা ধরছি তার থেকে ডিমান্ড কম, আমাদের যে লোড যে আছে তাতে বলছে 10.08 হলে হবে, আর আমরা নিচ্ছি 13.5, বেশি আছে, অর্থাৎ ঠিক আছে। তাহলে এখন টান লোডের ক্ষেত্রফল ধাপ 5, এর যেটা এর সমান m বাই fs রেডি, আমরা এম জানি 16.9120, fs হচ্ছে 54.5, j হচ্ছে 0.88, আর d হচ্ছে যেটা আমরা
ব্যবহার করছি। কত সেটা or 6 10.16 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা বলছিলাম যে এখানে রডের ব্যবধান আমরা আগে বুঝেছি, আমরা যে বরাবর আমার খেয়াল করো ইটের আছে দুইটা মাপ, একটা আছে প্রস্থ আর একটা আছে দৈর্ঘ্য। যে বরাবর আমার শর্ট স্প্যান ওই বরাবর তোমার ইটের লম্বা পাশ ওই বরাবর হবে, যাতে এখানে ব্যবধান কম হয়। বুঝতে পারছি? রড ঘন ঘন হয়, কারণ ইট কিন্তু এইদিকে বসালে হবে না, মানে এইদিকে যখন আমি বসাবো লম্বা যদি এদিক করে দিই, লম্বা যদি আমরা এদিক করে দিই তাহলে কি আছে আমার এই রডের ব্যবধান বেড়ে যাচ্ছে না? তখন তো রড আছে এখানে একটা যাবে এখানে একটা যাবে, অনেক গ্যাপ হয়ে যাবে। শর্ট স্প্যান বরাবর তো গ্যাপ কম করা লাগবে, তাই তো? আর লম্বা বরাবর গ্যাপ বেশি হবে, যেদিকে শর্ট স্প্যান ওইদিকে রডের ব্যবধান কম হবে। আর কম হলে পরে ইটু ইটের লম্বাটাও ইট প্যারালাল বসাতে হয়, প্যারালাল। বুঝতে পারছি? যেদিকে তোমার স্প্যান শর্ট স্প্যান ইটের লং সাইডও আমার ওইদিকে বসাতে হবে। ওইদিকে বসালাম, আমরা প্রথমে বলেছিলাম যে একটা ইটের এদিকে আছে 12, এখান থেকে এদিকে আছে 12, আর এই গ্যাপ আছে আমাদের 5, আর এই গ্যাপ আমাদের 5। তাহলে এই রড থেকে এই রডের মাঝখানে দূরত্ব ইট আছে 12.5, আর এই ব্যবধান 5, এই ব্যবধান 5। তাহলে এই রডের হাফ, আড়াই, আর এই 12.5 আর এই আড়াই, তাই না? এখান থেকে এইটুকু আছে আড়াই, আর এখান থেকে এইটুকু আছে আড়াই, আড়াই আড়াই 5, আর মাঝখানে ইট আছে 12.5, 17.5। তাহলে এখানে স্পেসিং যেটা আমাদের আমরা স্পেসিং পাচ্ছি এস এর মান হচ্ছে 2.5 প্লাস 12.5 প্লাস 2.5, 17.5। আমাদের হচ্ছে রিগের ব্যবধান। সেন্টিমিটার ধরি রিবের ব্যবধান, তোমার রিবের ব্যবধান না, রিবের প্রস্থ। রিব বলছে এক ইট থেকে আরেক ইটের মাঝখানে যে ঢালাই করছে এটাকে বলা হচ্ছে রিব। বুঝতে পারছি? রিবের প্রস্থ ধরছে আমরা 5, আর ইটের প্রস্থ ধরছে আমরা 12.5। সেখান থেকে আমাদের এস আছে, এস ব্যবধান ছিল 17.5 সেন্টিমিটার। আমাদের সূত্র ছিল এস সমান ছিল 100 ইনটু এস আর আছে আমাদের বড় এস, তাই না? আমরা বড় এস জানি, এখন ছোট এস বের করব। ছোট এস বের করলে আমাদের কি হবে? এস ইনটু এস বাই 100 হবে। এস এর মান আমরা জানি 17.5, এস এর মান জানি আমরা 10.16 যেটা বের করছি, আর এখানে 100
এই আমরা করি তাহলে কত আসে? 1.7 সেন্টিমিটার স্কয়ার। এখন তাহলে আমরা এস পেলাম। আমরা এস এর পরিবর্তে লিখতে পারি পাই বাই 4 ইনটু ডি স্কয়ার। রডের ব্যাস, বড় ডি আছে রডের ব্যাস, সমান সমান 1.78। তাহলে এখন এখান থেকে যদি আমরা ডি সমান লিখতে চাই 4 ইনটু 1.78 ভাগ আছে পাই, আর এখানে রুট হবে যেহেতু ডি স্কয়ার ছিল, করলে কত হয়? এত হচ্ছে আমাদের সেন্টিমিটার। এখন এটা যদি মিলিমিটার করে তাহলে কত হবে? 15.0 মিলিমিটার। তাহলে আমাদের আছে রড লাগবে 15.0 মিলিমিটার ব্যাসের। আর দেখতে হবে মার্কেটে এই রড আছে কিনা। মার্কেটে পাওয়া যায় 8, 10, 12, 16। তাহলে আমার 15 মিনিমাম লাগবে, তাই তার আগেরটা দিতে হবে না, পরেরটা 16 দিতে হবে। তাহলে আমাদের অতএব তোমার এখানে ডায়া হবে 16 মিলিমিটার ডায়া মেইন রড। বুঝতে পারছি? যেহেতু আমাদের 15 মিলিমিটার ব্যাসের রড মার্কেটে নাই, 16 মিলিমিটার নিতে হবে। তাহলে এখন আমরা এই রড ব্যবহার পাইলাম, মেইন রড, এই রড পাইলাম কত? আমরা 16 মিলিমিটার, তাই না? মেইন রড 16 মিলিমিটার ডায়া, এই যে মেইন রড যেটা এটা 16 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 17.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। প্রধান রড তোমার 16 মিলিমিটার ব্যাস হবে এবং 17.5 সেন্টিমিটার পর পর বসবে। ঠিক আছে? আগের সাথে এই জায়গাটা পার্থক্য আছে। বুঝতে পারছি? আগে আমরা এই এস বের করতাম, এস আমরা 10 মিলিমিটার করে ধরে নিতাম, আর এখন আমার এস তো ওই হিসাব থেকে আসছে, ওখান থেকে রডের ব্যাস বের করতে হবে, মেইন রড। এই জন্য এই কভারিং যেমন ধরছিলাম, যদি 12 ধরতাম তার অর্ধেক 6 এগুলো তো হতো না। আমি তো জানি না যে কত রডটা আমার হবে। ঠিক আছে? এই জন্য আমরা একবারে আড়াই দিচ্ছি, তাই তো? এই মেইন রড শেষ, এখন আমরা টেম্পারেচার দেবো, সিঙ্কের সংকোচন এবং প্রসারণ রড। বলতে এটা একটু ভুল আছে তোমার, ডিফর্ম রডের ক্ষেত্রে হবে এস প্রাইম এটা 0.0018 বিটি। ঠিক আছে? ডিফর্ম রডের ক্ষেত্রে 0.0018 বিটি, বইতে মনে হয় 0.002 আছে। তাহলে বি আছে ওই খালি প্রস্থ যে স্টিপ আমরা ধরছিলাম ডিজাইনে, আর সি আছে স্ল্যাবের প্রস্থ। তাহলে আমরা এখানে ধরতে পারি 0.0018, বি আছে 100, সি আছে 16, বললে কত হয়? এখন এখানেও আমার এস আগে বের করতে হবে। ধরি তোমার রিবের প্রস্থ 5 সেন্টিমিটার এবং ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ধরে নিলাম। তার মানে আমার এই যে রিব, এই রিব এখন এই বরাবর, আর রডটা এদিকে যাবে এইদিকে। তাহলে আমার এইখান থেকে এইটুকু আছে 5, এখান থেকে এইটুকু 5,
আর এখান থেকে এটুকু আছে 25 ইঞ্চ, তাই তো? 25 এই দিকে আড়াই, এই দিকে আড়াই, 30। এস হবে তোমার 2.5 প্লাস 25 প্লাস 2.3 সেন্টিমিটার, যেটা আমরা এর আগে লিখছিলাম। এই একটা রড থেকে আরেকটা রডের ব্যবধান 30 সেন্টিমিটার। এখন এখানে আমরা কি করব? আমরা জানি যে s সমান 100s বাই s প্রাইম। s সমান আমরা এখানে আসবে s ইনটু s প্রাইম 100। এসের মানটা আছে আমাদের 5.30, এস প্রাইম আছে আমাদের ওই 2.8 যেটা, এখান থেকে কত আসে 0. এখন এখানে লিখতে হবে 5/4 ইনটু d স্কয়ার। এখান থেকে d যদি আমরা নিয়ে রুট করি 0.84 ইনটু 4 ভাগ পাই, এত সেন্টিমিটার বা 10.3 মিলিমিটার। এখানে খেয়াল করো আমাদের বাজার রড আছে 8, 10, তাই না, 12। যদি এটা 10 এর কম থাকতো তাহলে এটা 10 মিলে হতো, 10 এর বেশি হয়ে গেছে, তাহলে এখন আর এটা 10 মিলে হবে না। এটা নিতে হবে কত? 12 মিলিমিটার ডায়া রড। তাহলে এই টেম্পারেচার যেটা সংকোচন প্রসারণ রড, এটা কত হবে? এই রডটা হবে কত আমাদের 12 মিলিমিটার ডায়া রড at the rate of 3 centimeter center to center। আর এই যে এরপরে তোমার বন্ড মিলন এবং শেয়ার, এটা তো পারবা তাই না, এটা তো আর কিছু নাই। তো এই আছে আরসি স্ল্যাব এবং আরসিসি স্ল্যাবের মধ্যে ডিজাইনগত পার্থক্য, যেটা আমরা সলভ করলাম। এই অনুযায়ী এই অধ্যায়ে আরেকটা অঙ্ক আছে তোমার ক্যান্টিলিভার স্ল্যাব। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো। আজকের মতো